1908 সালের বাংলা। শহরের বাতাসে যেন বিদ্রোহের আগুন। একদল তরুণ বিপ্লবী ব্রিটিশদের সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এক ভয়ঙ্কর বিস্ফোরণের পর সবকিছু বদলে গেল। ব্রিটিশ সরকার তাদের খুঁজে বের করতে গোয়েন্দা বাহিনী লেলিয়ে দিল। শুরু হলো বাংলার ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর মামলা, আলিপুর ষড়যন্ত্র মামলা। এই মামলার মূল লক্ষ্য কী ছিল এবং বিপ্লবীদের পরিণতি কি হয়েছিল, আর এটি ভবিষ্যতের স্বাধীনতা আন্দোলনকে কিভাবে বদলে দিয়েছিল, এইসব ঘটনা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন সময়ের পর্দা সরিয়ে দেখে আসি সেই রুদ্ধশ্বাস অধ্যায়। ভারত তখন ব্রিটিশ শাসনের দমন নীতির কবলে। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতির পর পুরো বাংলায় যেন আগুন জ্বলে ওঠে। ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ, বয়কট ও স্বদেশী আন্দোলন শুরু হয়। তবে কিছু তরুণ বিপ্লবীরা বিশ্বাস করতেন শুধু প্রতিবাদই যথেষ্ট নয়, ব্রিটিশদের তাড়াতে অস্ত্র হাতে লড়াই করতে হবে। এই ভাবনা থেকেই গড়ে ওঠে এক গোপন বিপ্লবী সংগঠন, যুগান্তর গোষ্ঠী। এর নেতৃত্বে ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ ও অরবিন্দ ঘোষ। তারা মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে চাইলে সশস্ত্র বিপ্লব ছাড়া কোনো উপায় নেই। তাদের পরিকল্পনা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে গুপ্ত হত্যা ও সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলা। তারা অস্ত্র সংগ্রহ করলেন, বোমা তৈরি শিখলেন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে বিপ্লবী ছড়িয়ে দিতে শুরু করলেন। আর এখান থেকেই শুরু হয় এক ঐতিহাসিক অধ্যায়। কিন্তু 1908 সালের 30শে এপ্রিলে ঘটে এক বিস্ফোরক ঘটনা, যা সবকিছুই বদলে দিয়েছিল। আচ্ছা বন্ধুগণ, একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা দিচ্ছি, আপনি সাবস্ক্রাইব করলে এমন কিছু জানতে পারবেন বা এমন কিছু বুঝতে পারবেন যাতে আপনার সাবস্ক্রাইব করা বৃথা যাবে না। 1908 সালের 30শে এপ্রিলের একটি রাত। এই রাত ব্রিটিশদের শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। বিপ্লবীরা অনেকদিন ধরেই নজর রেখেছিলেন কুখ্যাত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের ওপর। তিনি ছিলেন এমন এক বিচারক যিনি বরাবরই ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে কঠোরতম রায় দিতেন। তাই বিপ্লবীরা ঠিক করলেন তাকে সরিয়ে ফেলতে হবে। এই দুঃসাহসিক অভিযানের দায়িত্ব নেন দুই তরুণ বিপ্লবী, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তাদের পরিকল্পনা ছিল কিংসফোর্ডের গাড়িতে বোমা নিক্ষেপ করা এবং এক আঘাতেই তাকে হত্যা করা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেদিন কিংসফোর্ডের গাড়িতে কিংসফোর্ড উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে দুজন ব্রিটিশ নারী, মিস কেডনি ও তার কন্যা ছিলেন এবং বোমা হামলার কারণে তারা ঘটনাস্থলেই মারা যান। এরপর পুরো ব্রিটিশ সরকার বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিপ্লবীদের নির্মূল করতে শুরু হয় ব্যাপক ধরপাকড়। ক্ষুদিরাম বসু ধরা পড়লেন এবং এখান থেকেই শুরু হলো আলিপুর ষড়যন্ত্র মামলা। কিন্তু ব্রিটিশরা কিভাবে এই মামলাটিকে সাজিয়েছিলেন এবং বিপ্লবীদের কিভাবে ফাঁসানো হয়েছিল, পরবর্তী ধাপে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের উদ্ঘাটন করব। ব্রিটিশ সরকার প্রতিশোধ নিতে প্রস্তুত ছিলেন। মুজাফফরের বোমা হামলার পর তারা যুগান্তর গোষ্ঠীটিকে সম্পূর্ণ ধ্বংস করার পরিকল্পনা করে। কলকাতা এবং ঢাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপ্লবীদের একের পর এক গ্রেপ্তার করা হয়। 18ই মে 1908 সালে বারীন্দ্র কুমার ঘোষ সহ 34 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হলো। চারদিকে আতঙ্ক। ব্রিটিশ পুলিশ যেন বাংলার বিপ্লবী আন্দোলনকে শিকড় সহ উপড়ে ফেলতে চায়। কিন্তু এটি শুধু একটি গ্রেপ্তার নয়, একটি সাজানো নাটকের সূচনা। ব্রিটিশ সরকার এই মামলাটিকে কনস্পিরেসি কেস বা ষড়যন্ত্র মামলা হিসেবে প্রচার করলেন, যাতে বিপ্লবীদের দেশদ্রোহী হিসেবে দেখানো যায়। জনগণের চোখে তাদের ভয়ঙ্কর অপরাধী বানানোর জন্য সাজানো হলো এক জটিল বিচার প্রতিক্রিয়া। পুলিশ দাবি করলেন এই বিপ্লবীরা ব্রিটিশ শাসনের উচ্ছেদের ষড়যন্ত্র করেছিল। এরপর পুলিশ কলকাতার মানিকতলার এক বাগান বাড়িতে হানা দেয়। এখানে ছিল এই বিপ্লবীদের গোপন ঘাঁটি। এখানে তারা বোমা বানানোর প্রশিক্ষণ নিতেন। পুলিশ এখান থেকে বিস্ফোরক, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও বিপুল পরিমাণে রাসায়নিক উদ্ধার করে। আরও ভয়ঙ্কর বিষয় হলো তারা এখানে বিপ্লবীদের হাতে লেখা কিছু নথিপত্র পেয়ে যায়, যেখানে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন পরিকল্পনার বিস্তারিত উল্লেখ ছিল। এই প্রমাণ হাতে আসার পর ব্রিটিশ সরকার নিশ্চিত হয়ে গেল এই তরুণরা তাদের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠেছে। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল বিশ্বাসঘাতকতা। ব্রিটিশ পুলিশ বিপ্লবীদের মধ্যে থেকেই নরেন গোসাই নামে একজনকে তাদের হয়ে কাজে লাগায়। এই ব্যক্তি পুলিশের কাছে সব গোপন তথ্য ফাঁস করে দেয়। তিনি আদালতে দাঁড়িয়ে বলেন, আমি নিজেই দেখেছি এই যুবকরা ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তারা বোমা বানাতো, অস্ত্র সংগ্রহ করত এবং ব্রিটিশ শাসনের উৎখাতের পরিকল্পনা করত। এই স্বীকারোক্তি মামলাটিকে আরো জটিল করে তুলেছিল। কিন্তু বিপ্লবীদের রক্ষা করতে এগিয়ে এলেন সেই সময়ের বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। ব্রিটিশদের চোখে তিনি ছিলেন আর এক বিপদ, কারণ তিনি জানতেন কিভাবে যুক্তি দিয়ে যুদ্ধ করতে হয়।
তিনি আদালতে বলেন, এই তরুণরা সন্ত্রাসী নয়, তারা দেশপ্রেমিক। তারা নিজেদের জন্য কিছুই চায়নি, তারা শুধু মাতৃভূমিকে মুক্ত করতে চেয়েছিল। একদিন ইতিহাস তাদের সম্মানের সঙ্গে স্মরণ করবে। কিন্তু ব্রিটিশ সরকারকে এত সহজেই হাল ছেড়ে দিয়েছিল এবং বিপ্লবীদের ভাগ্যে কি অপেক্ষা করছিল? আলিপুর ষড়যন্ত্র মামলার রায় ঘোষণার দিন বাংলার রাজনীতি যেন এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল। 1909 সালের 6 মে ব্রিটিশ আদালত বারীন্দ্র কুমার ঘোষ সহ 34 জন বিপ্লবীদের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করল। এটি বাংলার বিপ্লবী আন্দোলনের জন্য একটি ভয়াবহ আঘাত ছিল। ব্রিটিশ সরকার এই বিচারের মাধ্যমে শুধু অপরাধীদের শাস্তি দিতে চায়নি, বরং সারা দেশের বিপ্লবীদের ভয় দেখাতে চেয়েছিল। তাই তারা কিছু বিপ্লবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করল। বারীন্দ্র কুমার ঘোষকে মনে করা হয়েছিল এই আন্দোলনের মূল সংগঠন, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও আরও কয়েকজন বিপ্লবীকে একই শাস্তি দেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়। ব্রিটিশ সরকার চেয়েছিল বাকি বিপ্লবীদের দীর্ঘদিন ধরে বন্দি রাখতে। তাদের অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কুখ্যাত সেলুলার জেলে। আন্দামানের এই জেল ছিল এক বিভীষিকার কারাগার, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের উপর চলত অমানবিক অত্যাচার। শিকলবন্দি করে দিনের পর দিন ক্ষুধার্ত রেখে, এমনকি চাবুক মেরে তাদের শাস্তি দেওয়া হতো। কেউ কেউ সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়তেন এবং কেউ কেউ মৃত্যুর কাছাকাছি পর্যন্ত চলে যেতেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সেলুলার জেলের উপর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যত দ্রুত পারি সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে। যাই হোক, এবার মূল গল্পে প্রবেশ করা যাক। কিন্তু এই রায়ের একটি বড় চমক অপেক্ষা করছিল। অরবিন্দ ঘোষ বেকসুর খালাস পেলেন। চিত্তরঞ্জন দাস এই বিচারে এক স্মরণীয় ভূমিকা রাখলেন। তিনি আদালতে একটি যুক্তি দেখালেন। অরবিন্দ ঘোষ সরাসরি কোনো সহিংসতায় যুক্ত ছিলেন না। তিনি ছিলেন এক দার্শনিক, এক চিন্তাবিদ। বিপ্লবীদের প্রতি তার সহানুভূতি থাকলেও তিনি নিজের হাতে কোনো অপরাধ করেননি। এই জোরালো যুক্তির কারণেই আদালত বাধ্য হয় অরবিন্দ কুমার ঘোষকে মুক্তি দিতে। কিন্তু এই রায়ের পর তিনি পুরোপুরি রাজনীতি থেকে সরে গিয়ে আধ্যাত্মিকতার জীবনে প্রবেশ করলেন এবং পরে পরিচিত হলেন শ্রী অরবিন্দ নামে। এই রায়ের পর ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গতিপথ বদলে গিয়েছিল। বন্ধুরা, ব্রিটিশদের কঠোর দমননীতি কি সত্যিই বিপ্লবীদের স্তব্ধ করতে পেরেছিল? ব্রিটিশ সরকার ভেবেছিল আলিপুর ষড়যন্ত্র মামলার কঠোর শাস্তি দিয়ে তারা ভারতীয় বিপ্লবীদের মনোবল ভেঙে দেবে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। যে তরুণদের দেশদ্রোহী বলে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেই তরুণদের প্রতি সাধারণ জনগণের সহানুভূতি আরও বেড়ে যায়। বাংলার পথে ঘাটে, আড্ডায়, এমনকি শিক্ষিত মধ্যবর্তী বৈঠকখানায় সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন এই বিপ্লবীরা। বিশেষ করে ক্ষুদিরাম বসুর ফাঁসি গোটা বাংলার তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করে তোলে। এই ঘটনার পর ভারতের বিপ্লবী আন্দোলন এক নতুন মোড় নেয়। ব্রিটিশদের দমননীতি আরও কঠোর হতে থাকে। ব্রিটিশদের অত্যাচার চলতে থাকলেও বাঘা যতীনের নেতৃত্বে অনুশীলন সমিতির বিপ্লবীরা নতুন করে সংগঠিত হতে থাকে। 1915 সালে যুগান্তর দলের নেতৃত্বে জার্মান ষড়যন্ত্র করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়। অন্যদিকে আইনসম্মত পথে স্বাধীনতার লড়াই আরও জোরালো হয়ে ওঠে। চিত্তরঞ্জন দাস, যিনি আলিপুর ষড়যন্ত্র মামলার বিপ্লবীদের রক্ষা করতে চেয়েছিলেন, তিনি পরবর্তীতে স্বরাজ আন্দোলনের অন্যতম মুখপাত্র হয়ে উঠেছিলেন। আলিপুর ষড়যন্ত্র মামলা ভারতীয় বিপ্লবী আন্দোলনের এক যুগান্তকারী ঘটনা। এটি দেখিয়ে দিয়েছিল ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে শুধু অহিংস আন্দোলনই নয়, বরং সশস্ত্র বিপ্লবীরাও সংগঠিত হয়েছিলেন। বন্ধুরা, আপনাদের মতে এই মামলা কি ভারতের স্বাধীনতা আন্দোলনের গতিপথ বদলে দিয়েছিল? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।